দুই বাংলার হোমিও ডাক্তার বৃন্দ ও হোমিও শিক্ষার্থী যারা আমাদের আজকের হোমিও উদ্দীপনার বিশেষ ক্লাসে উপস্থিত আছেন, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি হোমিও উদ্দীপনার আজকের ক্লাসে। পরম শ্রদ্ধেয় ডাক্তার তপন কুমার ঘোষ স্যার, পশ্চিমবঙ্গের অত্যন্ত অভিজ্ঞ এবং বিদগ্ধ একজন হোমিওপ্যাথি চিকিৎসক। স্যারকে আমরা আমাদের হোমিও উদ্দীপনা গ্রুপের একজন অভিভাবক হিসেবেই দেখি সবসময়। স্যার ধারাবাহিক আলোচনা করছেন ডোজ এবং পটেন্সি নিয়ে। আজকে এটার তৃতীয় পর্ব, পার্ট 3। তো আশা করি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমি শ্রদ্ধেয় স্যারকে আজকের ক্লাসটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। স্যার, আপনি শুরু করতে পারেন স্যার। হোমিও উদ্দীপনার সকল বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, এবং ছোটদের আমার স্নেহ আশীর্বাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করব। আমাদের আলোচনা চলছে ডোজ এবং পোটেন্সি নিয়ে। চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এবং আমি আগেও বলেছি এবং আপনারা জানেন, হ্যানিম্যান সারা জীবন যত গবেষণা করেছে তার মধ্যে কিন্তু সব থেকে বেশি সময় ব্যয় করেছেন তিনি ডোজ এবং পোটেন্সি নিয়ে। আমরা ইতিমধ্যেই ডোজ নিয়ে আলোচনা শেষ করে ফেলেছি। আমরা ওষুধের শক্তি নির্বাচন নিয়ে আলোচনা করব। আমরা ডোজ সম্পর্কে বলতে গিয়ে আমরা একটা ডোজের ধারাবাহিক ইতিহাস বলেছিলাম, যে হ্যানিম্যান আস্তে আস্তে কিভাবে ডোজকে সেই ক্রুড ফর্ম থেকে কিভাবে ডাইলুট করতে করতে একটা সময় যতই ডাইলুট করুন না কেন তিনি দেখতে পাচ্ছিলেন যে ওষুধগুলোর একটা রিয়াকশন বা একটা বিষক্রিয়া থেকেই যায়। তখন তিনি কি করলেন, তখন তার মাথায় এলো যে যেহেতু আমরা বলে থাকি যে রোগ ডাইনামিক, ডিজিজ ডাইনামিক, আমাদের ভাইটাল প্রিন্সিপল বা জীবনী সত্য ডাইনামিক, কাজেই ওষুধ ডাইনামিকই হওয়া উচিত। কারণ শক্তির সঙ্গে লড়াই করতে গেলে শক্তি দরকার, বস্তুর সঙ্গে লড়াই করতে গেলে যেমন বস্তু দরকার, আমাদের রোগ তো মেটেরিয়ালিস্টিক নয়। আমরা মেটেরিয়ালিস্টিক দৃষ্টিভঙ্গিতে রোগকে দেখি না, যেটা হ্যানিম্যান প্রথম অবস্থাতে শুরু করেছিলেন। পরবর্তীকালে তো বুঝতে পেরেছিলেন যেটা একদম পুরো, যেহেতু ডাইনামিক, অতএব মানে ডাইনামিক ওষুধ দেওয়া দরকার। তিনি ওষুধকে পোটেন্টাইজড করেছিলেন, এবং আমরা অর্গাননের পঞ্চম সংস্করণ থেকেই দেখতে পেয়েছি যে হ্যানিম্যান ডাইনামিক ওষুধ ব্যবহার করতে শুরু করেছেন এবং ডাইনামিক ওষুধ ব্যবহার করছেন বা শক্তিকৃত ওষুধ ব্যবহার করছেন। আমরা আজকে সেই ওষুধের শক্তি বিষয় নিয়ে আলোচনা করব। অত্যন্ত দুঃখের কথা এটাই যে আমরা আজকাল, ছিল হ্যানিম্যানের সময়ও সবাই যে হোমিওপ্যাথি করতেন তা নয়, কিছু কিছু শুরু করেছিলেন অপহোমিওপ্যাথি করা, যে সঠিক ডোজ পোটেন্সি ব্যবহার না করা। কিন্তু হ্যানিম্যান তীব্র প্রতিবাদ করেছিলেন। হ্যাঁ আচ্ছা, একটা চিঠিতে তো হ্যানিম্যান এরিংকে লিখলেন যে আমি বজ্রের মতো আঘাত এনেছিলাম এদেরকে, এবং তিনি এই সমস্ত অপহোমিওপ্যাথদের বলছিলেন যে বাস্টার্ড হোমিওপ্যাথ। কিন্তু বন্ধু, অত্যন্ত দুঃখের কথা, এখন কিন্তু বাস্টার্ড হোমিওপ্যাথিতে হোমিও জগৎটা ছেয়ে গেছে। আমাদের একটা অশুভ প্রতিযোগিতা চলছে, রুগী ঠকানো, নানান রকম ওষুধ দিয়ে, নানান ওষুধপত্র দিয়ে। মুখ্য উদ্দেশ্য হচ্ছে চেম্বারে বিল বাড়াও এবং আরো যত পারে অর্থ উপার্জন করো। অথচ হ্যানিম্যান এই হোমিওপ্যাথি চাননি।
হ্যানিম্যানের লেখাজোখা আপনারা অনেকেই পড়েন বা পড়েছেন। ডক্টর ইজিডি বলে এক ডাক্তার, যে হ্যানিম্যান একবার চিঠিতে লিখছেন, আমার সহকর্মী হিসেবে বা আমার প্যাথিতে আমি একদল জালিয়াতের ভিড় চাই না, আমি চাই মাত্র কয়েকজন সৎ অনুরাগী, অর্থাৎ যারা সঠিকভাবে আমার সৃষ্টিকে কাজে লাগাবে। কিন্তু তাই তবুও আপনারা মা আলোচনা শোনা যাচ্ছে? হ্যালো, ভাষা পরিষ্কার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, আমি বোধহয় বেরিয়ে গিয়েছি। আহ যাই হোক আর কি। আহ আহ, এখন আমরা কিন্তু কলেজে পড়বার সময় অর্গাননকে পড়ি, অর্গাননে যা লেখা আছে তার উপরে পরীক্ষা দেই। কলেজ থেকে বেরিয়েই যেন আমরা সবকিছু ভুলে গিয়ে যে যার নিজের মতো হোমিওপ্যাথিটাকে সাজিয়ে নিয়ে চিকিৎসা করছি, কিন্তু এটা তো পদ্ধতি নয়। অর্গানন বা হ্যানিম্যানের লেসা রাইটিং বা হ্যানিম্যানের লেখাগুলো পড়লে কিন্তু পরিষ্কার ভাবে বলা আছে কিভাবে প্র্যাকটিস করতে হবে, এবং আমাদের বিদগ্ধ হোমিওপ্যাথিক চিকিৎসকরা কিন্তু সেই পদ্ধতিতে চিকিৎসা করেই তারা এত সাফল্য অর্জন করেছেন এবং হোমিওপ্যাথিকে আজকের এই জায়গায় নিয়ে আসতে পেরেছিলেন। আমি আমাদের হোমিও উদ্দীপনা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, অন্ততপক্ষে কিছু ডাক্তার অন্ততপক্ষে হোমিওপ্যাথি করুক ঠিকভাবে, হ্যাঁ, 10 জন থেকে 20 জন 25 জন, এইভাবে আস্তে আস্তে মানে আমরা অনেকেই হোমিওপ্যাথিতে আনতে পারবো। এই জন্য কিন্তু হোমিও উদ্দীপনা আমাদের সকলের অত্যন্ত সাধুবাদ কামনা করে। সে যাই হোক, আজকে আমরা ওষুধের শক্তি নিয়ে আলোচনা করব। আমরা শক্তি নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা যেমন ডোজ আলোচনা করতে ডোজের একটু ধারাবাহিক ইতিহাস বলেছিলাম, আমরা কিন্তু এই হোমিওপ্যাথিক ওষুধের যে শক্তি তারও কিছু ধারাবাহিক আলোচনা করব, যে কিভাবে হোমিওপ্যাথিক ডোজ আজকের জায়গাতে এসে পৌঁছলো, এবং এই জায়গাটাগুলো যখন আমরা বুঝতে পারবো বা এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমাদের সকলের আত্মবিশ্বাসটা অনেক বেড়ে যায়, এবং আত্মবিশ্বাস বেড়ে গেলে আমরা কিন্তু নিজেদেরকে সঠিকভাবে হোমিওপ্যাথিক চিকিৎসায় নিয়োগ করতে পারব। ওষুধের শক্তি বা পোটেন্সি নির্বাচনের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তবে আমরা একটা ব্যাপার দেখতে পাই যে বিভিন্ন সময়ে বিভিন্ন চিকিৎসকরা বিভিন্ন শক্তির ওষুধ ব্যবহার করতেন। হ্যাঁ, আমরা প্রথমেই দেখি যে ডক্টর হ্যানিম্যান কেমন শক্তির ওষুধ ব্যবহার করতেন। এটা খুব ভাইটাল জায়গা। যাই হোক, হ্যানিম্যান যখন প্রথম ওষুধ শক্তিকৃত করেন বা ডায়নামাইজড করা শুরু করেন, তখন কিন্তু তিনি 30 শক্তি পর্যন্ত ওষুধ ব্যবহার করতেন। 30 শক্তি পর্যন্ত, 30 পোটেন্টাইজড, হ্যাঁ, সেন্টিসিমাল স্কেলে 30 পোটেন্টাইজড ওষুধ তিনি ব্যবহার করতেন। কয়েকটি নিদর্শন আমরা পেয়েছি হ্যানিম্যান যে কেমন বা কোন ওষুধকে কেমন পোটেন্সি ব্যবহার করেছেন। আমি আপনাদেরকে কয়েকটা তার নিদর্শন তুলে ধরছি আপনাদের কাছে। যেমন অ্যান্টিমক্রুড তিনি 6 ব্যবহার করতেন। ক্যালকেরিয়া কার্ভ 18 থেকে 30 পর্যন্ত হ্যানিম্যান ব্যবহার করতেন, তার বক্সে পাওয়া গিয়েছে এরকম ওষুধ। হ্যাঁ, লাইকোপোডিয়াম 18 থেকে 30 তিনি ব্যবহার করতেন। ফসফরাস 30 ব্যবহার করেছেন, 30 পর্যন্ত পাওয়া গেছে। সিপিয়া 30 পাওয়া গেছে। সাইলিশিয়া 18 থেকে 30 পাওয়া গেছে, তিনি ব্যবহার করতেন। জিঙ্কাম মেটালিকাম 18 থেকে 30, সুজাও 30 তিনি ব্যবহার করেছেন, আমরা দেখতে পেয়েছি। সেই সময় ডাক্তার হ্যানিম্যানের কিছু ছাত্র, হ্যাঁ,
হ্যানিম্যানের কয়েকজন ছাত্র মনে করলেন কি না, যে 30 শক্তি যথেষ্ট নয়, 30 শক্তি যথেষ্ট নয়, 30 শক্তি দিয়ে আমরা সব রোগকে সারাতে পারছি না। হ্যাঁ, কোথাও কোথাও যেন একটা বাধা থেকে যাচ্ছে। হ্যাঁ, তারা ওষুধকে আরো শক্তিকৃত করবার কথা মনে করলেন। তারা ওষুধকে আরো শক্তিকৃত করলেন এবং তারা ওষুধকে 200 থেকে শুরু করে 1500 পর্যন্ত, হ্যাঁ, 200 থেকে শুরু করে 1500 শক্তি পর্যন্ত ওষুধ ব্যবহার করতে শুরু করলেন। সেটা হ্যানিম্যান জীবদ্দশাতেই শুরু হয়েছিল। তারা শুরু করেন। এইদের মধ্যে যেমন ছিলেন ডক্টর গ্রস। গ্রসের নাম আপনারা অনেকেই জানেন। হ্যাঁ, ডক্টর গ্রস হ্যানিম্যানের ছাত্র ছিলেন, আপনারা জানেন। ডাক্তার স্ক্রেটার, হুম, ডক্টর স্ক্রেটার এবং রাশিয়ার ডাক্তার জেনারেল এসকফ, হ্যাঁ, এই তিনজনের নাম করা যায়। এরা প্রথম ওষুধকে আরো বেশি উচ্চ শক্তিতে নিয়ে যাবার চেষ্টা করেন বা নিয়ে যাবার চেষ্টা করেছিলেন। তারা 1500 শক্তি পর্যন্ত ওষুধ ব্যবহার করেছিলেন। এখন তবে মাস্টার হ্যানিম্যান কিন্তু 30 পর্যন্ত সীমাবদ্ধ ছিলেন না। হ্যাঁ, 30 পর্যন্ত সীমাবদ্ধ ছিলেন না। তিনি যখন মারা যান, মানে তিনি মারা যাবার পরে ম্যাডাম মেলানি, ম্যাডাম মেলানি কিন্তু হ্যানিম্যানের সমস্ত মানে আপনার কেস রেকর্ডিং বা পরবর্তীকালে তার সমস্ত মানে যে সমস্ত তার ওই ম্যানাস্ক্রিপ্ট ইত্যাদি ছিল, সেগুলো কিন্তু ম্যাডাম মেলানির হাতেই ছিল বা মেলানি তার মালিকানা ছিলেন। এবং আপনারা সবাই জানেন মেলানি ভালো হোমিওপ্যাথি হয়ে উঠেছিলেন, খুব ভালো প্র্যাকটিস করতেন ম্যাডাম মেলানি। এবং সেই ম্যাডাম মেলানির কাছে যুক্তরাষ্ট্রের একজন চিকিৎসক, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন চিকিৎসক, তার বাড়ি ছিল কেনটাকি রাজ্যের লুইসভিল শহরে। হ্যাঁ, কেনটাকি রাজ্যের রুজবেলি শহরের একজন চিকিৎসক, হ্যাঁ, মানে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। তার নাম ছিল তার নাম ছিল ভিউফোগাল। হ্যাঁ, তার নাম ছিল ভিউফোগাল। এবং সেই তিনি ম্যাডামকে একটা চিঠি লিখে জানতে চান যে ম্যাডাম, স্যার কেমন শক্তির ওষুধ ব্যবহার করতেন। হ্যাঁ, এই জায়গাটা জানার একটা খুব আগ্রহ হচ্ছে। হুম, স্যার কেমন শক্তির ওষুধ ব্যবহার করতেন। ম্যাডাম কিন্তু চিঠির উত্তর দিয়েছিলেন এবং উত্তরে তিনি বলেছিলেন যে আমি মাস্টারকে থার্ড টাইচুরেট থেকে শুরু করে, হ্যাঁ, 200 1000 পর্যন্ত শক্তির ওষুধ ব্যবহার করতে দেখেছি। ম্যাডাম নাকি দেখেছেন যে মাস্টার 1000 শক্তির ওষুধ ব্যবহার করেছেন। এবং তিনি বলছেন যে তিনি কিন্তু রুগী এলেই যে উল্টো পাল্টা পোটেন্সির ওষুধ দিয়ে দিতেন তা কিন্তু নয়। যে রুগীর যেমন শক্তির ওষুধ প্রয়োজন হতো, মাস্টার কিন্তু সেই রুগীকে ঠিক সেই পোটেন্সির ওষুধই দিয়ে থাকতেন। এবং ম্যাডামের কথার যে সততা আছে সেটা কিন্তু আমরা মানে আমাদের মানে মাস্টার হ্যানিম্যানের পরবর্তী সময়ের ডাক্তাররা তার প্রমাণ পেয়েছেন। কারণ হ্যানিম্যানের কাছে 3টে ওষুধের বাক্স পাওয়া গিয়েছিল, বেশ বড় বড় বাক্স, মানে ছোটখাটো না, বেশ বড় বড় 3টে ওষুধের বাক্স পাওয়া গিয়েছিল, যেখানে প্রচুর ওষুধের শিশি পাওয়া যায়। হুম, আর একটি বাক্সে কিছু ছোট ছোট কাচের শিশি পাওয়া যায়, তার সবগুলোতে 200 শক্তির ওষুধ একদম ভরা ছিল। হুম, বেশিরভাগ ক্ষেত্রে আমরা 30 কথা জেনে থাকি, কিন্তু ম্যাডামের এই চিঠি থেকে আমরা জানতে পারি বা তার ওই ওষুধের বাক্স থেকে আমরা দেখতে পেয়েছি মাস্টার হ্যানিম্যান কিন্তু তার থেকে আরো উচ্চ শক্তির ওষুধ 201 ওষুধ ব্যবহার করেছিলেন। হ্যাঁ, কিন্তু হ্যানিম্যান দেখেছিলেন যে এতেও মানে
বৃদ্ধি হয়, এতেও কিন্তু রোগের বৃদ্ধি হয় বা ওষুধের একটা এফেক্ট থেকে যায়। তিনি তখন এক নতুন শক্তির ওষুধ আবিষ্কার করেন, যেটি মানে যে ওষুধকে আমরা এই 50 সহস্রতমিক ওষুধ নামে আখ্যান দিয়েছি। আমরা বলে থাকি যে 50 সহস্রতমিক ওষুধ। এখন এই 50 সহস্রতমিক ওষুধ নিয়ে আমি আস্তে আস্তে আসছি ব্যাপারটা। এই ওষুধের পরিচয় আমরা পাই অর্গাননের 6ষ্ঠ সংস্করণে। আপনারা পড়েছেন। অর্গাননের 6ষ্ঠ সংস্করণ প্রথম প্রকাশিত হয় জার্মান ভাষায়, সেটাও আপনারা জানেন, বলেছিলাম 1920 সালে প্রথম জার্মান ভাষায় রিচার্ড হেল অনুবাদ করেছিলেন, প্রকাশ করেছিলেন, এবং পরবর্তী সময়ে 1920 রিচার্ড হেল, আর 1921 ডক্টর উইলিয়াম বরি ডক্টর উইলিয়াম বরি ইংলিশ অনুবাদ করেন এই অর্গাননের 6th এডিশনের। সহজ কথায় হ্যানিম্যানের মৃত্যুর 77 বছর পর অর্গাননের 6ষ্ঠ সংস্করণের প্রকাশ হয়। কিন্তু এই 77 বছর, মানে এই যে একটা সুদীর্ঘ 77 বছর, এবং পরে আরো দীর্ঘদিন ধরে প্রায় 1950 সাল পর্যন্ত 1950 সাল পর্যন্ত হোমিওপ্যাথির যা কিছু উন্নতি হয়েছে, সবই কিন্তু অর্গাননের 5ম সংস্করণকে কেন্দ্র করেই হয়েছে। এই অর্গাননের 5ম সংস্করণ, কারণ এই 6ষ্ঠ সংস্করণ প্রকাশিত হলেও কিন্তু এই দীর্ঘদিন কিন্তু এই এই সংস্করণের যে ওষুধের কথা বলা আছে 50 সহস্রতমিক ওষুধ বা 50 মিলিসিমালের ওষুধ, তার কিন্তু তেমন ব্যবহার আমরা দেখতে পাইনি, বা 6th এডিশনের তেমন পঠন পাঠনও আমরা দেখতে পাইনি, ইতিহাস বলে। কিন্তু 1950 সালে প্রথমে ডক্টর চার্লস বলে একজন ডাক্তার, এবং পরে 1954 সালে পিয়ের স্মিথ, ডক্টর চার্লস এবং ডক্টর পিয়ের স্মিথ, সব কথা মনে রাখা সম্ভব নয়, নবীনরা আশা রাখছি রেকর্ড করছে, এবং রেকর্ড ছাড়লে আপনারা এই বিষয়গুলো পাবেন। যদিও এটা প্রায়োগিক ক্ষেত্র নয়, তবু এগুলো একটু জানা ভীষণ দরকার, আমাদের উৎসাহিত করে এগুলো জানলে। অর্গাননের 6ষ্ঠ সংস্করণের দৃষ্টি আর আকর্ষণ করেন আমাদের কাছে এই যে ডাক্তার চার্লস এবং আমাদের এই পিয়ের স্মিথ। তবে এই সংস্করণ নিয়ে কিন্তু বিতর্ক চলতেই থাকে। অর্গাননের 6ষ্ঠ সংস্করণ নিয়ে বিতর্ক চলতেই থাকে। ইতিপূর্বে আমরা দেখেছি 1864 সালে 1864 সালে জার্মান থেকে লুজ বলে একজন ডাক্তার, 1864 সালে লুজ বলে একজন ডাক্তার, এবং পরবর্তীকালে ডক্টর সুস আবার হ্যানিম্যানের নাতি, ডক্টর সুস ছিলেন হ্যানিম্যানের নাতি। এরা ভুয়ো অর্গাননের 6ষ্ঠ সংস্করণ প্রকাশের চেষ্টা করে, অ্যাড দিয়ে ভুয়ো অর্গানন প্রকাশের চেষ্টা করেন। কিন্তু তারা তো 6ষ্ঠ সংস্করণ পাণ্ডুলিপিও দেখেনি। পাণ্ডুলিপি তো ম্যাডাম মেলানি হ্যানিম্যানের কাছে সংরক্ষিত, ম্যাডাম মেলানির কাছে সংরক্ষিত, তারা পাণ্ডুলিপিও দেখেনি, অথচ তারা অর্গাননের 6th এডিশন প্রকাশ করে বসে থাকছেন। যাই হোক, এই বিষয়ে তো অনেকের অনেক সন্দেহ রয়েছে। তার মধ্যে আমাদের বাংলাদেশ থেকে একজন ডাক্তার, তার নাম ছিল ডাক্তার লুৎফার রহমান। ডক্টর লুৎফার রহমান বাংলাদেশের ডাক্তার। তিনি তো বলেই বসেন যে অর্গাননের 6ষ্ঠ সংস্করণ একটি জাল বই। অর্গাননের 6ষ্ঠ সংস্করণ একটি জাল বই। তার কারণ কি? কারণ এই বইয়ের মধ্যে হোমিওপ্যাথির
রতি মহারথী স্বীকৃত বহু মূল নীতি এবং হ্যানিম্যান অর্গাননের পঞ্চম সংস্করণ পর্যন্ত যে মূল নীতিগুলো বলেছেন বা ক্রনিক ডিজিজে যে নীতি নির্ধারণ করেছেন, হুম, মানে তার অনেক মূল কথা, অনেক বৈশিষ্ট্য বিসর্জন দেওয়া হয়েছে অর্গাননের 6th এডিশনে। হ্যাঁ, মানে অর্গাননের 6th এডিশনে এগুলো বিসর্জন দেওয়া হয়েছে। ডাক্তার জেন কাঞ্জিলাল এই অর্গাননের ষষ্ঠ সংস্করণে অন্তত আমরা যেটা দেখেছি 47টি দিক তুলে ধরেছেন। 47টি, ডক্টর জেন কাঞ্জিলাল অর্গাননের 6th এডিশনে 47টি দিক তুলে ধরে তার কিছু বিভ্রান্তি দেখিয়েছেন। হুম, তার কিছু বিভ্রান্তি দেখিয়েছেন। তার লেখা প্রবন্ধ, একটা বিখ্যাত প্রবন্ধ, Some Points of Confusion in the 6th edition of the Organon of Medicine, এই আর্টিকেলটা বিশেষভাবে উল্লেখযোগ্য। হ্যাঁ, এই আর্টিকেলটা বিশেষভাবে উল্লেখযোগ্য। সেখানে 47টি মানে জায়গা দেখিয়েছেন যেগুলো আমাদের পক্ষে বা হোমিওপ্যাথির মূল নীতিতে মেনে নেওয়া কষ্টকর। হ্যাঁ, এখন এই যে ওষুধের শক্তি ব্যবহারের ক্ষেত্রে আমরা কিন্তু অর্গাননের পঞ্চম সংস্করণ অনুসরণ করে এবং হোমিওপ্যাথির মূল নীতি মেনে নিম্ন শক্তির ওষুধ ব্যবহার করে আচ্ছা, মানে বেশ কিছু ডাক্তার ওই পঞ্চম সংস্করণের মূলনীতি অনুসরণ করে এবং আমাদের ওই নিম্ন শক্তির ওষুধ ব্যবহার করে ভালো ফল পেয়েছেন। তাদের মধ্যে যেমন আমরা নাম করতে পারি ডক্টর ক্লার্ক, অত্যন্ত বিদগ্ধ হোমিওপ্যাথ। ক্লার্কের ডিকশনারিতে আপনারা পড়ে থাকেন, বিখ্যাত ডিকশনারি ডক্টর ক্লার্কের হোমিওপ্যাথি। হ্যাঁ, আচ্ছা, আর ডক্টর হিউজ, ডক্টর বরিকো লো পোটেন্সির ওষুধ ব্যবহার করতেন, করে কিন্তু তারা সফল পেয়েছেন এবং তারা সুনামের সঙ্গে কিন্তু চিকিৎসা করে গেছেন। তবে বন্ধু, একটা কথা মাথায় রাখবেন, বরিকের মেটেরিয়া মেডিকা খুব প্রচলিত, খুব পড়েন। বরিকের মেটেরিয়া মেডিকাতে ওষুধের ডিউরেশন, তারপরে ধরুন ডোজ, এইসব যা লেখা আছে এগুলো মানা যায় না। এগুলো যুক্তি দিয়ে হোমিওপ্যাথিতে মানা যায় না। বা হ্যানিম্যান এরকম ভাবে ওষুধ ব্যবহার করতেন না। আমরা তো ডোজ বলার সময় বলেছিলাম যে 1 ফোঁটা মাদার টিংচার ডাইলুট করে দিয়েও তিনি দেখেন শক্তিয়া পাওয়া যাচ্ছে এবং আমাদের ডাক্তাররা বরিকের অনুসরণ করে 10-20 ফোঁটা পর্যন্ত মাদার টিংচার খাইয়ে যাচ্ছেন। এবং আমরা তো বলেছিলাম যে হ্যানিম্যানও এই ব্যাপারে বলে গেছেন যে যারা এরকম ওষুধ ব্যবহার করেন তাদের ওষুধ সিলেকশনটা সঠিক হয় না বলে এটাই হচ্ছে আশীর্বাদ, রোগীগুলো বেঁচে যায়। যদি সিলেকশন পারফেক্ট হতো এরকম ওষুধ ব্যবহার করলে ভয়ঙ্কর অবস্থা হতো, মৃত্যু পর্যন্ত হতে পারত। যাই হোক, তাহলে ডক্টর ক্লার্ক, ডক্টর হিউজ, ডক্টর বরিক এবং আরো কিছু ডাক্তার, এদের মধ্যে এরা 3জন তো খুবই নাম করা ডাক্তার। এরা কিন্তু এই নিম্ন শক্তির ওষুধ ব্যবহার করছে। পরবর্তীকালে বা যারা উচ্চ শক্তি ব্যবহার করতেন তাদের মধ্যে আমরা নাম করতে পারি ডক্টর অ্যালেন, ডাক্তার কেন্ট, ডাক্তার জেন কাঞ্জিলালের মতো খ্যাতনামা চিকিৎসকদের। এরা কিন্তু উচ্চ শক্তির ওষুধ ব্যবহার করতেন। হ্যাঁ, কিন্তু এই যে উচ্চ শক্তির ওষুধ, এই উচ্চ শক্তির ওষুধ কিন্তু কেউই অবিবেচকের মতো ব্যবহার করতেন না। তারা কিন্তু বুঝে শুনেই উচ্চ শক্তির ওষুধ ব্যবহার করতেন। এবং এই বিষয়ে ডক্টর কেন তো খুব সুন্দর বলেছিলেন যে আমরা যে সময়ে একজন রুগীকে ওষুধ দেব
আমরা যে সময় একজন রোগীকে ওষুধ দেব, সেই সময় তার জীবনী শক্তির সঙ্গে ওষুধের যে শক্তি থাকবে তার একটা সামঞ্জস্য থাকা দরকার। হ্যাঁ, তার একটা সামঞ্জস্য থাকা দরকার। সেই সামঞ্জস্য যদি থাকে, আমরা কিন্তু মানে অনেক সুন্দরভাবে সঠিকভাবে তাড়াতাড়ি রুগীকে আরোগ্য করতে পারবো। এটা যেন অনেকটাই হ্যানিম্যানের সেই অর্গাননের 26তম অ্যাফোরিজমের কথা, যেখানে হ্যানিম্যান বলেছেন যে এ উইকার ডাইনামিক এফেকশন ইজ permanently extinguished by a stronger one if the latter is similar in manifestation by different in origin. আমরা বারবার আলোচনা করি সিমিলার ইন ম্যানিফেস্টেশন, অর্থাৎ লক্ষণগুলো সমান। হ্যাঁ, রোগের লক্ষণগুলো সমান কিন্তু ডিফারেন্ট ইন অরিজিন। ডিফারেন্ট ইন অরিজিন মানে একটা তো আমরা পেয়েছি ড্রাগ প্রুভিং করে, একটা আমরা পেয়েছি ড্রাগ প্রুভিং করে যে প্রুভার সিমটম দিয়েছে। আর একটা কি, আর একটা হচ্ছে রোগী যে ন্যাচারাল ডিজিজ নিয়ে আসে সেই ন্যাচারাল ডিজিজের সিমটম। তাহলে এই যে ন্যাচারাল ডিজিজ নিয়ে যে রোগী আসছে তার যে জীবনী শক্তির অবস্থান, ওই যে উইকার ডাইনামিক এফেকশন, এটাই উইকার ডাইনামিক এফেকশন। স্ট্রঙ্গার ওয়ান দিয়ে তাকে প্রতিহত করতে হবে, তাকে নাশ করতে হবে। এই স্ট্রঙ্গার ওয়ান হবে আমাদের ওষুধের শক্তি, অর্থাৎ পোটেন্টাইজ ওষুধ। এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে যে কি করে বুঝবো যে এই ওষুধে এই রোগীর থেকে একটু শক্তিশালী ওষুধ আমরা দেব। আমরা এটা কিন্তু আমরা যদিও মাপার মতো তেমন প্যারামিটার নেই, কিন্তু আমাদের ওই আলোচনাটা কিন্তু অ্যাকচুয়ালি মুখ্য আলোচনা। আমরা কিভাবে ওষুধটাকে ব্যবহার করবো, আমরা আস্তে আস্তে এই আলোচনাতে ফিরে যাব, সেই আলোচনাটা আমাদের হবে। হ্যাঁ, তবে মানে আবার বলছি যে কেন্ট অনেক উচ্চ শক্তি ওষুধ ব্যবহার করেছেন, তো CM পর্যন্ত ওষুধ তিনি ব্যবহার করেছেন, কিন্তু তিনি সকলকে সাবধান করে দিয়েছেন এই উচ্চ শক্তির ওষুধ ব্যবহার সম্পর্কে। তিনি খুব সুন্দর বলছেন, তিনি সকলকে সাবধান দিয়ে বলছেন যে যুক্তিহীন ভাবে কেউ উচ্চ শক্তির ওষুধ ব্যবহার করবেন না। যুক্তিহীন ভাবে যেমন কিছু বক্সে রয়েছে 10 ppm CM বের করে দিয়ে দিলাম, তা নয়। কেন্টের বক্তব্য সুন্দর বলেছেন যে এই উচ্চ শক্তির ওষুধগুলো, হ্যাঁ, মানে দুদিকে ধার দেওয়া ছুরির মতো, দুদিকে ধার দেওয়া ছুরির মতো। এরা দুদিকেই কাটতে পারে। সেটা কিরকম দুদিকেই কাটতে পারে? খুব সুন্দর কথা, যে মানে এর অর্থ হচ্ছে যে এই যে উচ্চ শক্তির ওষুধগুলো একদিকে যেমন রোগীকে রোগ সারিয়ে দিয়ে রোগীকে রোগ থেকে উদ্ধার করতে পারে বা মুক্তি দিতে পারে, আবার আর একদিকে উচ্চ শক্তির ওষুধ মেরেও, হ্যাঁ, অবিবেচকের মতো ব্যবহার করে উচ্চ শক্তির ওষুধ মেরেও ফেলতে পারে, বাঁচাতেও পারে, মেরেও ফেলতে পারে। এই জন্য তিনি বলেছেন যে দুদিকে ধার দেওয়া ছুরি। তিনি আরো বলেছেন, কি বলেছেন না, যে তিনি 1 ডজন নিগ্রোর সাথে বাস করতে রাজি আছে। তাদের হাতে ধারালো ছুরি রয়েছে, তারা এলোপাতাড়ি ছুরি চালিয়ে দেয়, হ্যাঁ, এলোপাতাড়ি ছুরি চালিয়ে মেরে দিতে পারে, কিন্তু হোমিওপ্যাথি বিষয়ে অজ্ঞ, মানে অথচ তারা হোমিওপ্যাথি প্রেসক্রিপশন করে, তাদের হাতে যদি উচ্চ শক্তির ওষুধ থাকে তিনি কিন্তু তাদের সঙ্গে বাস করতে রাজি নন, তিনি তাদের সঙ্গে বাস করতে চাইবেন না। আপনারা কেন্টের
লেকচার্স অন হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকা হিপার সালফার করে দেখবেন কেন কি বলেছেন উচ্চ শক্তি সম্পন্ন। হ্যাঁ, পড়তে হবে, সব আছে, সব বইতে আছে। হ্যাঁ, পড়ে দেখবে, সেখানে কেন্টের কথা কত পেয়ে যাবেন কেন্টের। আর আর কেন্ট তো ভীষণ ভীষণ নিষ্ঠাবান, ভীষণ ভালো। হ্যাঁ, এবং আমরা আগেও বলেছি যে কেন্ট দৃঢ় কণ্ঠে স্বীকার করেছেন যে আমি যা দিয়েছি, আমি যা করেছি সেটা আমার নয়, আমার সৃষ্টি নয়, হ্যানিম্যান স্রষ্টা, আমি স্রষ্টার সৃষ্টিকে সরলভাবে আপনাদের কাছে উপস্থাপিত করেছি। তিনি করেছেন এবং আহ, তিনি, আমি আগেও বলেছিলাম যে সকলকে কিন্তু যে যেদিক থেকে আসি না কেন পড়াশোনা করতে হবে। একদিক থেকে যেমন হোমিওপ্যাথিক বইগুলো পড়তে হবে, তার সাথে চিকিৎসা বিজ্ঞানের বইও পড়তে হবে। এই জন্যই মানে কেন্ট বলছেন যে যিনি হোমিওপ্যাথি মানে না বুঝে প্র্যাকটিস করবার মতো জ্ঞান না অর্জন করে হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন বা হোমিওপ্যাথিকে পেশা হিসেবে গ্রহণ করেন, আমি কিন্তু তার থেকে একজন এলোপ্যাথিক চিকিৎসাকে বেশি পছন্দ করি। হ্যাঁ, আমি কিন্তু একজন এলোপ্যাথিক চিকিৎসাকে বেশি পছন্দ করব। আমরা যতই এলোপ্যাথিক চিকিৎসকদেরকে গালাগালি দেই না কেন, এলোপ্যাথিক চিকিৎসকরা গালাগালি খাওয়ার যোগ্য নয়। তাদের প্যাথিতে যা আছে তারা তাই করেন। এখন কেউ যদি ব্যবসার খাতিরে, যেটা আমাদের হোমিওপ্যাথি ডাক্তাররাও করে, মানে ভুলভাল প্র্যাকটিস করে, সেটা অন্য কথা, কারণ তারা তাদের নীতি মেনে প্র্যাকটিস করে। আমরা আমাদের নীতি মেনে আর প্র্যাকটিস করছি কোথায়? সেই জন্যই কেন্ট এরকম কথা বলেছেন। আর উল্টোপাল্টা ভাবে ওষুধ ব্যবহার করলে তার যে পার্শ্ব প্রতিক্রিয়া, সেটা কিন্তু চট করে কাটানো যায় না। এই ভয়ঙ্কর দিকে তাকিয়ে তিনি কেন্ট এই কথাটা কিন্তু বলেছিলেন। এর দ্বারা কিন্তু ডাক্তারদের সমালোচনা নয়। হ্যাঁ, ডাক্তারদের সমালোচনা নয়, তারা খারাপ কিছু ভাববেন না, তারা পড়াশুনো করুন, তারা হোমিওপ্যাথির নীতিগুলো পড়ুন। ওই তো অপন ঘোষ কি বললো, হ্যাঁ, নবীন রায় কি বললো, আর তহিদুল ইসলাম কি বললো তা নয়। হ্যাঁ, হ্যানিম্যান যা বলেছে সেটা মেনে চলুন, অর্গাননে যা রয়েছে মেনে চলুন, কেন্ট যা বলেছেন মেনে চলুন, কাঞ্জিল যা মানে বলেছেন তাই মেনে চলুন। কারণ আমরা তো তাদের কথাই বলে থাকি, হ্যানিম্যানের কথাই বলে থাকি। তাহলেই দেখবেন আপনারা সফল হোমিওপ্যাথিক চিকিৎসক হবেন। আচ্ছা, তাহলে এখন যেটা সব থেকে সব কথার বড় কথা, সেটা হচ্ছে যে আমরা মানে আসল জায়গা, কোন স্বতন্ত্র রোগীর জন্য কেমন শক্তির ওষুধ ব্যবহার, কোন স্বতন্ত্র রোগীর জন্য আমরা কেমন শক্তির ওষুধ ব্যবহার করব। আমাদের কাছে তো প্রত্যেকটা রোগী ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য যেমন আমাদের ইন্ডিভিজুয়াল ওষুধ দরকার, সেরকম ইন্ডিভিজুয়াল পোটেন্সির ওষুধ দরকার। সেই জায়গাটা কিন্তু আমাদের ভীষণভাবে জানা দরকার। এই ব্যাপারে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনের জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা আমাদের, মানে রোগীদের 5টি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। সঠিক হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনের জন্য 5টি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। তমাশির তো আমাকে বলেছিল স্যার খাতা পেন নিয়ে বসবো, দরকার নেই, ওরা রেকর্ড করছে, রেকর্ড চালাবে, তার মানে ছাড়বে, রেকর্ড ছাড়বে, তখন শুনে নিলেই হবে। বাট নোট করলে নোট করতে পারো তোমার। আচ্ছা, সেগুলো কি হচ্ছে? সেগুলো হচ্ছে প্রথমত হচ্ছে সংবেদনশীলতা। হ্যাঁ, রোগীর সংবেদনশীলতা বা সাসেপ্টিবিলিটি, সাসেপ্টিবিলিটি অফ দ্য পেশেন্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সাসেপ্টিবিলিটিটা কিন্তু আমাদেরকে রোগী দেখতে হবে। আচ্ছা, তারপরে কি, রোগ শরীরের কোন অঙ্গে আত্মপ্রকাশ করেছে,
বা সিট অফ দ্য ডিজিজ। রোগ কোথায় বসেছে, শরীরে দেহের কোথায় রোগটা বসেছে, তা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। কারণ হ্যাঁ, রোগ নির্দিষ্ট একটা জায়গায় তো আত্মপ্রকাশ করে, প্যাথোলজিক্যাল নামে যে আমরা রোগগুলো দেখি। আমরা একটা কথা বলে থাকি যে শরীরের নির্দিষ্ট কোনো অর্গ্যান বা নির্দিষ্ট কোনো টিস্যু আক্রান্ত হয় না। যখন রোগ আক্রান্ত হয়, সামগ্রিকভাবে ব্যক্তি আক্রান্ত, তার জীবনী শক্তি আক্রান্ত। কিন্তু এই আক্রমণের ফলটা কিছু কিছু পার্টিকুলার অঙ্গে আত্মপ্রকাশ করে। যেমন আমরা দেখেছি হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস ভীষণভাবে হাঁটুতে আত্মপ্রকাশ করে, ঘা প্যাঁচড়া গুলো স্কিনের উপরে আত্মপ্রকাশ করে। এরকম রয়েছে। তাহলে এটা, এই জায়গাটা কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, সিট অফ দ্য ডিজিজ। আর কি, রোগের ধরন এবং তার গভীরতা। রোগের ধরনটা কেমন, অর্থাৎ নেচার অফ দ্য ডিজিজ অ্যান্ড ইন্টেন্সিটি অফ দ্য ডিজিজ। নেচার অ্যান্ড ইন্টেন্সিটি অফ দ্য ডিজিজ, মানে শক্তি নির্বাচন করতে গেলে এটাও কিন্তু আমাদেরকে কনসিডার করতে হয় যে রোগের নেচার এবং তার গভীরতা, কোন গভীরে রোগটা ঢুকে বসে রয়েছে, কত গভীরে চলে গেছে রোগটা। হ্যাঁ, 4 নম্বরে আমরা কি বলবো, 4 নম্বরে হচ্ছে যে রোগ কোন দশায় রয়েছে বা কত সময় ধরে রোগীর দেহে রয়েছে, স্টেজ অফ দ্য ডিজিজ, স্টেজ অ্যান্ড ডিউরেশন অফ দ্য ডিজিজ, এটা কিন্তু দেখতে হয়। হ্যাঁ, আমরা যেটা দেখি যে প্রাইমারি স্টেজে রোগ আত্মপ্রকাশ করেছে মাত্র, ফাংশনাল ডিস্টারবেন্স তৈরি হয়েছে। তারপরে সেকেন্ডারি স্টেজে আমরা রোগকে দেখতে পাই, আমাদের সেকেন্ডারি স্টেজে আমরা দেখতে পাই রোগগুলো পার্টিকুলার অর্গানে চলে গেছে। হ্যাঁ, কিন্তু তখনও কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জ আসেনি। কিন্তু টার্সিয়ারি স্টেজে গিয়ে আমরা দেখতে পাই যে প্যাথোলজিক্যাল চেঞ্জ এসে গেছে। তাহলে এই যে বিভিন্ন দশাগুলি, এই বিভিন্ন দশায় কিন্তু আমাদের কোন দশায় কেমন পোটেন্সির ওষুধ ব্যবহার, সেটা আমাদেরকে রিয়ালাইজ করতে হবে, সেটা আমাদেরকে জানতে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং সর্বশেষ যে কথাটা বলবো তা হচ্ছে, মানে সেটা কি, সেটা হচ্ছে আমাদের রোগী ইতিপূর্বে যে সমস্ত চিকিৎসা হয়েছে সেই চিকিৎসার বিষয়টাও কিন্তু আমাদের কনসিডার করতে হবে, প্রিভিয়াস ট্রিটমেন্ট অফ দ্য পেশেন্ট। হ্যাঁ, প্রিভিয়াস ট্রিটমেন্ট অফ দ্য পেশেন্ট, এটাও কিন্তু আমরা দেখব। এবং আমরা একে একে এই যে 5টা পয়েন্ট বললাম, এই 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে জায়গাটা আমাদেরকে সঠিকভাবে উপলব্ধি করতে হবে বা উপলব্ধি করা দরকার। তার মধ্যে সব থেকে প্রথম যে কথাটা আসে এবং সর্বক্ষেত্রে যে জায়গাটা প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে রোগীর সংবেদনশীলতা, বা যাকে আমরা বললাম যে সাসেপ্টিবিলিটি। এখন যে কথাটা বলতে হয় যে আমাদের দেখতে হবে যে কোন ওষুধের উপর রোগের, মানে কোন রোগীর উপর, হ্যাঁ, মানে রোগীর সংবেদনশীলতা কত এবং এই বা সাসেপ্টিবিলিটি কেমন। যত বেশি তার সংবেদনশীলতা থাকবে বা যত বেশি তার সাসেপ্টিবিলিটি থাকবে, তাকে কিন্তু তত উচ্চ শক্তির ওষুধ দিতে হবে। কথাটা হচ্ছে হায়ার দ্য সাসেপ্টিবিলিটি,
টু এ মেডিসিন, হ্যাঁ, যে ওষুধের উপরে সাসেপ্টিবিলিটি রোগীর যত বেশি থাকবে, হায়ার দ্য সাসেপ্টিবিলিটি টু এ পার্টিকুলার মেডিসিন, হায়ার দ্য পোটেন্সি। সাসেপ্টিবিলিটি যত বেশি থাকবে তত পোটেন্সি হায়ার দিতে হয়। মজার ব্যাপার হচ্ছে যে কি করে বুঝবো যে কোন পেশেন্টের ওষুধের প্রতি সাসেপ্টিবিলিটি কেমন? হ্যাঁ বন্ধু, অবশ্যই বুঝতে হবে যে আমরা ড্রাগ প্রুভিং করি, হ্যাঁ, মানে এখন এই মানে যে প্রুভারের যে প্রুভারের যে ড্রাগ সাবস্টেন্সের উপরে আমাদের সাসেপ্টিবিলিটি বেশি থাকে, যত বেশি সাসেপ্টিবিলিটি থাকবে প্রুভারের, ওই একটা সংবেদনশীলতা থাকবে ওই ড্রাগের উপরে, সে তত বেশি সিমটম দেয়। হ্যাঁ, যার সাসেপ্টিবিলিটি যত বেশি ওই ড্রাগ প্রুভিং এর সময় ড্রাগের উপরে, সে তত বেশি সিমটম দেয়। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে সে তত বেশি সিমটম দিচ্ছে। এখন আমার কাছে রুগী এলো, রুগীর কেস রেকর্ডিং করে দেখা গেল স্পষ্ট ভাবে রুগীর সিমটমস গুলো এত সুন্দরভাবে পার্টিকুলার একটা ওষুধের মধ্যে রয়েছে, না লাইকোপোডিয়াম, এত সুন্দরভাবে লাইকোপোডিয়ামের সিমটম গুলো রুগী দিচ্ছে, আমাদেরকে বিশেষভাবে চিন্তা করতে হচ্ছে না, শুধু সিমটম জানলেই হচ্ছে। তার মানে কি, ওই রুগীর এত ভালো সিমটম দিচ্ছে মানে ওই লাইকোপোডিয়ামের উপরে তার সাসেপ্টিবিলিটিটা খুব বেশি, লাইকোপোডিয়ামের উপর তার সাসেপ্টিবিলিটিটা খুব বেশি আছে। সেই জন্য রুগী এত বেশি লাইকোপোডিয়ামের সিমটম দিয়েছে এবং ড্রাগ কুভারের সাসেপ্টিবিলিটি বেশি ছিল বলেই ড্রাগ কুভারও দিয়েছে। কি অপূর্ব হোমিওপ্যাথি! হ্যাঁ, যে ড্রাগ কুভার মানে কিছু ডাইনামিক চেঞ্জ দিয়ে সিমটম দিয়েছে, আর ন্যাচারাল ডিজিজ নিয়ে আসা রুগীও কিন্তু সিমটম দিয়েছে বিষে বিষে বিষক্ষয়, অর্থাৎ ওই সিমটম দিয়ে সিমটম মারবো, অর্থাৎ দেখা যাচ্ছে যে দুজনারই সাসেপ্টিবিলিটি বেশি। কাজেই এইরকম সিমটম পাওয়া রুগীর ক্ষেত্রে যদি তার অন্যান্য অবস্থাগুলো অনুকূল থাকে, হ্যাঁ, মানে অন্যান্য অবস্থাগুলো যদি অনুকূল থাকে, তাহলে কিন্তু আমরা হায়ার পোটেন্সি ওষুধ দিয়ে থাকবো। একটা উদাহরণ দিচ্ছি, আমার এক পেশেন্ট 30-এর উপরে বয়স, 35 এর কোটা, স্পার্ম নেই, হ্যাঁ, লিভিং স্পার্ম নেই, স্পার্ম নেই, ডাক্তাররা বলে দিয়েছে চিকিৎসা করে কোনো লাভ নেই, আপনি চিকিৎসা করবেন না। হ্যাঁ, কিন্তু জনৈক ডাক্তার বলে একবার স্যারকে দেখি, স্যারের কাছে একবার যান। আমার কাছে আসাতে কি হলো, কেস রেকর্ডিং করে দেখছি রুগী যথেষ্ট স্ট্রং ভাইটালিটির অধিকারী, তার কোনো রোগ ভোগ কিচ্ছু নেই, যথেষ্ট স্ট্রং, যথেষ্ট শক্তিশালী। আমি একবারে কার্সিনোসিন 50 দিয়ে শুরু করেছি। হ্যাঁ, একটা পরিবেশ রয়েছে, কোনো কিছু নেই, আর সিমটম গুলো একদম বসানো কার্সিনোসিন। অনেকের ধারণা আছে ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সার থাকলে তবেই কার্সিনোসিন আসে, না বন্ধু, টোটালিটি অফ সিমটমস কার্সিনোসিনের বসানো। হ্যাঁ, আর তার অবস্থা অনুকূল, কোনো প্যাথোলজিক্যাল কিছু নেই, একবারে মেরে দিয়েছে একদম কার্সিনোসিন 50 চলছে। এই 3 মাস পার করার পরে হঠাৎ একদিন মাঝরাতে রুগী আমাকে ফোন করছে, ডাক্তারবাবু আপনাকে পেলে পুজো করতাম এখন। ওই কেন? কি কিছু কিছু মিরাকেল পাওয়া যায়, সবকিছু পাবেন না, সবকিছু পাবেন না। একটা তো অ্যাজিওস্টমিয়া পেশেন্ট আমার কাছে প্রায় মানে 3 বছর ধরে রয়েছে, এখনো তার কোনো রেজাল্ট আমি পাইনি। ঠিক ভাবে ওষুধ দিয়ে যাচ্ছি বটে, কিন্তু ওই পেশেন্টের ওই সময়ের মধ্যেই
বলছে 90% মর্টাইল স্পার্ম পাওয়া গেছে। তাই আমি বলে দিলাম এখন আপনি বাবা হবেন, পরের মাসে প্রেগন্যান্ট ওনার ওয়াইফ। যাই হোক, এরকম সবকিছু পাবেন না, কিন্তু যদি সমস্ত অবস্থাগুলো অনুকূল থাকে হায়ার পোটেন্সি দিয়ে শুরু করুন। হ্যাঁ, হায়ার পোটেন্সি দিয়ে শুরু করুন। যদি কোনো প্যাথোলজি না থাকে, অন্যগুলো যদি সঠিক অবস্থায় থাকে, এরকম আমার চেম্বারে যারা আসেন তারা দেখতে পারে আমি বহু পেশেন্টকে প্রথমে অনেক হায়ার পোটেন্সি দিয়ে শুরু করি। হ্যাঁ, অনুকূল অবস্থায়। আচ্ছা, আবার যদি দেখা যায় যে কোনো রোগীর নিজের বা তার সঙ্গে যাদের রক্তের সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিদের নির্দিষ্ট কোনো রোগের প্রতি যথেষ্ট সংবেদনশীলতা রয়েছে, সাসেপ্টিবল টু এ পার্টিকুলার ডিজিজ ফ্যামিলিতে রয়েছে, বা রোগীর কোনো কিছুর প্রতি প্রচন্ড সাসেপ্টিবিলিটি রয়েছে, তবে কিন্তু নিম্ন শক্তির ওষুধ দিয়ে আমাদের চিকিৎসা শুরু করতে হয়। যে হায়ার দ্য সাসেপ্টিবিলিটি টু এ ডিজিজ, লোয়ার দ্য পোটেন্সি। একটু আগে কি বলেছিলাম? হায়ার দ্য সাসেপ্টিবিলিটি টু এ মেডিসিন, হায়ার দ্য পোটেন্সি, কিন্তু হায়ার দ্য সাসেপ্টিবিলিটি টু এ ডিজিজ, লোয়ার দ্য পোটেন্সি। যেমন দেখা গেল কারোর একটুতে একটু ঠান্ডা লেগে যায়, তাই না? ঘন ঘন ঠান্ডা লাগবে, ডাক্তারবাবু আমি শীতকালে ঘর থেকেই বেরোতে পারি না, আমার বাচ্চাটা ঘর থেকেই বেরোতে পারে না, একটু নিয়ে বেরোলেই তার ঠান্ডা লেগে যাচ্ছে। হ্যাঁ, তার মানে কি সাসেপ্টেবল টু কোল্ড, তার সাসেপ্টিবিলিটি বেশি আছে, পার্টিকুলার এই সাসেপ্টিবিলিটি তাকে অসুস্থ করে দেয়। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু তাকে আমরা ধরুন কোনো রোগী বলছে আমরা ফ্যামিলি হিস্ট্রিতে প্রচুর টিবি পেয়েছি, ফ্যামিলি হিস্ট্রিতে প্রচুর ক্যান্সার পেয়েছি, সেক্ষেত্রে যদি আমাকে টিউবারকুলিনাম বা কার্সিনোসিন বা এরকম কোনো ওষুধ কিছু দিতে হয়, আমরা তো বুঝতে পারছি যে ওই জায়গায় রোগীর সাসেপ্টিবিলিটি অনেক বেশি, ওই ডিজিজের প্রতি রোগীর সাসেপ্টিবিলিটি অনেক বেশি। তখন বন্ধু নিম্ন শক্তির ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করবে। তারপর আস্তে আস্তে রোগীর জীবন শক্তি যত বাড়বে আমরা শক্তি তত যাব। একটা শক্তি রোগীকে সুস্থ করা যাবে না। একটা ওষুধে যেমন রোগীকে সুস্থ করা যায় না, তার মায়াজমেটিক চেঞ্জ আছে, তার অবস্থার চেঞ্জ আছে, সেরকম ওই অবস্থাতে তাকে বারবার তার শক্তি পরিবর্তন করতে হবে। রোগীকে আমরা একটা সময় রোগীকে আমরা সুস্থ করে তুলবো, কিন্তু এইরকম ডিজিজের প্রতি সাসেপ্টিবিলিটি থাকলে তাকে আমরা লো পোটেন্সির ওষুধ দিয়েই শুরু করব। তবে বন্ধু আঘাতজনিত কারণে আরেকটা জায়গা আছে যেটাকে আগে আমার বলা দরকার ছিল, যে আঘাতের ফলে যদি কোনো রোগের সৃষ্টি হয়, হ্যাঁ, যেমন দৈহিক আঘাত বা মানসিক আঘাত, এই দৈহিক আঘাত বা মানসিক আঘাতের ফলে যে রোগগুলোর সৃষ্টি হয় সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের হায়ার পোটেন্সি দিয়ে চিকিৎসা শুরু করতে হয়। হ্যাঁ, একটা প্রচন্ড আঘাত পেয়ে তার একটা টিউমার হয়ে গেছে, প্রচন্ড আঘাত পাওয়ার পরে তার প্যারালাইসিস হয়ে গেছে, মানে দৈহিক আঘাত, এসব ক্ষেত্রে যে ওষুধই আসুক না কেন, আইনিকাল, লিডাম বা হাইপোথিকাম বা কোনায়াম, আমরা উচ্চ শক্তি চিকিৎসা শুরু করবো, এটাই সাধারণত নিয়ম। আর কি, আর করতে করতে অভ্যেস হয়ে যায়, আমার এই রোগীটাকে না এই ওষুধটাই দিতে হবে, করতে করতে আমরা তো শিখে যাই। হ্যাঁ, মানে হ্যানিম্যান বলেছেন কি, নিজে করে দেখেছেন, করে তোমরাও করে দেখো। আমরা করে দেখবো, এইভাবে শিখে যাব। হ্যাঁ, আর মানসিক আঘাতজনিত কারণেও মেন্টাল শকের জন্য যদি ডিজিজ গুলো থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা হায়ার পোটেন্সি দিয়ে থাকি। আপনারা তো জানেন সেই টেন্টের এক পেশেন্টের কথা, নেট্রাম সালফেট আপনারা পেয়েছেন, তার মাথায় আঘাত পাওয়ার পরে রুগী মেন্টালি মানে একটা ইনসানিটি এসে ছিল, কেন নেট্রাম সিএম দিয়ে রুগীকে সুস্থ করেছে, শুরুতেই সিএম। আপনারা দেখবেন অথেন্টিক বই
যেমন ন্যাশ একটা খুব অথেন্টিক বই, ন্যাশের লিডার্স ইন হোমিওপ্যাথি, যেটা খুব অথেন্টিক বই। এন.এম. চৌধুরী অথেন্টিক বই। এর তো বটেই, এরা দেখবে সব সময় পোটেন্টাইজড ওষুধের কথা মানে কেস সম্পর্কে বলছেন, এই পোটেন্সির ওষুধ দিয়েছি। তাই বন্ধু, পোটেন্টাইজড ওষুধ দেবার কথাই মাথায় রাখুন। আমরা পরের দিন এক এক করে আলোচনার আগে প্রথমে সাসেপ্টিবিলিটি নিয়ে আলোচনা করব, যে কেমন সাসেপ্টিবিলিটি, সাসেপ্টিবিলিটি কোন মানে কতগুলো ব্যাপার দ্বারা মডিফাই হয়। হ্যাঁ, কোন কোন বিষয় দ্বারা মডিফাই হয়, যেমন বয়স, ডিজিজ, হ্যাঁ, প্রফেশন, পেশা, হ্যাঁ, তারপরে সে কিরকম লাইফ লিড করছে, সিডেন্টারি লাইফ না অ্যাক্টিভ লাইফ, এইসব বিষয়গুলো কিন্তু সাসেপ্টিবিলিটি, এইসব বিষয়গুলোর উপরে সাসেপ্টিবিলিটি পরিবর্তন হয়। সেক্ষেত্রে ওষুধের পোটেন্সিও হেরফের হয়। কিভাবে হয় আমরা পরের দিন সেই সাসেপ্টিবিলিটি নিয়ে আলোচনা করব। তার আগে একটু বলে নেবো, এটা আমার আজকে বলা উচিত ছিল, হোয়াট ইজ সাসেপ্টিবিলিটি। আমাদের সব বন্ধুরা হয়তো নাও করে থাকতে পারে, হ্যাঁ, সেই জন্য আগে একটু বলে নেব হোয়াট ইজ সাসেপ্টিবিলিটি, এটা একটু বলে নিয়ে তারপরে আমরা মানে কেমন, কোথায় সাসেপ্টিবিলিটি, কোন রোগী কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, কার কোন পেশায় কেমন নিয়ন্ত্রিত হচ্ছে, তাকে কেমন ওষুধ দেব, সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করব। সকলে কষ্ট করে শুনলেন, মনোযোগ সহকারে শুনলেন, সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে, শুভরাত্রি জানিয়ে আমি আজকে আমার আলোচনা এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, ভালো করে পড়াশোনা করুন, নবীন চিকিৎসকরা পড়াশোনা করুন, ভালো হয়ে যাবে। ধন্যবাদ। তো আমরা আজকে ক্লাসটি এখানেই সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। স্যারের দীর্ঘায়ু কামনা করছি এবং সুস্বাস্থ্য কামনা করছি, এবং আর স্যারের প্রতি অসীম কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুন্দরভাবে আজকে ক্লাসটি স্যার নিলেন, আমরা অনেক কিছু শিখলাম স্যারের কাছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের হোমিও উদ্দীপনার সাথে থাকার জন্য, এবং স্যারকেও কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।